মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটি পোয়েট্রি, একটি কবিতা যার নাম কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এই কবিতাটি আজ আমি তোমাদের পড়াবো। কবিতার নাম আমি আরেকবার বলে দিচ্ছি, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, written by উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবার দেখো, এই কবিতাটি পড়ানোর আগে কিছু কথা আমাদের বলার প্রয়োজন রয়েছে, কারণ ফার্স্ট সেমিস্টারে আমাদের এমসিকিউ প্যাটার্নের কোশ্চেনই থাকবে এবং কবিতা এবং কবি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতেই পারে। তাই আমি কবিতা পড়ানো শুরুর আগে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব এই কবিতা সম্পর্কিত, যেগুলি সচরাচর এতটা ডিটেইলডে আলোচনা করা হয় না। তো আমি প্রথমেই বলে রাখি, কবির নিয়ে দুটি পয়েন্ট। এক নম্বর, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন ইংল্যান্ডের বিখ্যাত কবি। কবি নিয়ে 2 নম্বর পয়েন্ট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় নেচার লাভার পোয়েট, প্রকৃতি প্রেমিক কবি। বুঝেছ? অন্য কোনো প্রেমিক কিন্তু না, প্রকৃতি প্রেমিক কবি, নেচার লাভার পোয়েট। কবি নিয়ে 2টো পয়েন্ট আমরা পেলাম। 1 নম্বর, কোন দেশের কবি? ইংল্যান্ডের। 2 নম্বর, কি ধরনের কবি? নেচার লাভার পোয়েট, প্রকৃতি প্রেমিক কবি। কবি নিয়ে এটুকুই যথেষ্ট। এরপর আমরা চলে আসছি কবিতা। দেখো, কবিতার নাম কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। আমি আগে মানেটা বলে দিই। কম্পোজড মানে কি? কম্পোজড মানে হচ্ছে লিখিত অথবা রচিত। আপন মানে উপরে বা উপর থেকে। ওয়েস্টমিনিস্টার ব্রিজ মানে, ব্রিজ মানে তোমরা জানো, ব্রিজ মানে সেতু। তার মানে ওয়েস্টমিনিস্টার নিশ্চয় একটা সেতুর নাম। সেতু সাধারণত কোথায় হয় না? সেতু সাধারণত অবস্থিত হয় কোন নদীর উপরে। তাহলে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ মানে ওয়েস্টমিনিস্টার সেতুর উপর থেকে রচিত। বোঝা গেল? এবার এই ওয়েস্টমিনিস্টার ব্রিজ কি, সেটি কোথায় অবস্থিত, এই ব্যাপারটি নিয়ে আমি আলোচনা করব এবং তার সাথে কবিতার উৎস এবং কবিতার গ্রামাটিক্যাল দিক নিয়েও আমি একটু বিশ্লেষণ করব। প্রথমে আমি বলে রাখি, তোমরা জানো আমাদের ভারতবর্ষের রাজধানীর নাম যেমন, রাজধানী শহর কি বলো? ইয়েস, নিউ দিল্লি। তো তেমনি ইংল্যান্ড নামক দেশটির রাজধানী শহরের নাম লন্ডন, এবং এই লন্ডনের উপর দিয়ে বয়ে গেছে একটি বিখ্যাত নদী যার নাম টেমস। এই টেমস নদী খুব সুন্দর একটি নদী, যেখানে দূষণ, নোংরা আবর্জনা ইত্যাদি খুব একটা দেখা যায় না। আর এই টেমস নদীর কে ঘিরে গড়ে উঠেছে এই বিশাল লন্ডন শহর। টেমস নদীর উপর অবস্থিত বিরাট বিরাট পিলার দিয়ে একটি বিখ্যাত ব্রিজ, যার নাম হচ্ছে ওয়েস্টমিনিস্টার ব্রিজ। মনে থাকবে? তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, ইংল্যান্ডের রাজধানী লন্ডন, লন্ডনের উপর দিয়ে বয়ে গেছে একটি বিখ্যাত নদী যার নাম টেমস, এবং টেমস নদীর উপরই অবস্থিত একটি বিখ্যাত ব্রিজ যার নাম ওয়েস্টমিনিস্টার ব্রিজ বা ওয়েস্টমিনিস্টার সেতু। এবং এই সেতুটি বিখ্যাত অনেকগুলি কারণে। প্রথমত, এই সেতুটি বিশাল উঁচু। এই সেতুর উপর দাঁড়িয়ে থেকে বা গাড়িতে করে যাতায়াত করলে ব্রিজের নিচে টেমস নদীর পাশে পুরো লন্ডন শহরটাকে সুন্দর দেখা যায়। দ্বিতীয়ত, এই ব্রিজ লন্ডন থেকে একেবারে ফ্রান্সের ডোভার পর্যন্ত চলে গেছে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম ওয়েস্টমিনিস্টার সেতু কোথায় অবস্থিত না, ইংল্যান্ডের রাজধানী লন্ডন, লন্ডনের উপর দিয়ে বয়ে গেছে বিখ্যাত নদী টেমস, টেমস নদীর উপর অবস্থিত ওয়েস্টমিনিস্টার ব্রিজ বা ওয়েস্টমিনিস্টার সেতু। তো সময়টা 1802 সালের 31শে জুলাই।
আমাদের এই কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যাকে আমি বললাম প্রকৃতি প্রেমিক কবি, নেচার লাভার পোয়েট, তো 1802 খ্রিস্টাব্দের 31শে জুলাই ঘোড়ার গাড়িতে চড়ে আমাদের কবি তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে একেবারে ভোরবেলা, যখন সবেমাত্র সূর্য উঠছে, সেই সময় ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দিয়ে ঘোড়ার গাড়িতে করে তার বোনকে নিয়ে তিনি ডোভারের দিকে যাচ্ছিলেন। এবং এই ভোরবেলা প্রথম সূর্যের আলোয় ওয়েস্টমিনিস্টার ব্রিজের নিচে যে ঘুমন্ত লন্ডন শহর, এই লন্ডন শহরের সৌন্দর্য দেখে কবি অভিভূত হয়েছিলেন। তার মনে হয়েছিল কি সুন্দর আমার এই মাতৃভূমি। তিনি মুগ্ধ হয়েছিলেন এবং তার মনে সৃষ্টি হয়েছিল এই কবিতা। কত তারিখ? 1802 খ্রিস্টাব্দের 31শে জুলাই। তাহলে আমরা দেখলাম যে এই তারিখে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে ব্রিজের উপর দিয়ে ঘোড়ার গাড়িতে করে যেতে যেতে ভোরবেলা প্রথম সূর্যের আলোয় লন্ডন শহরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখে মুগ্ধ অভিভূত হয়েছিলেন, জন্ম নিয়েছিল এই কবিতার। এরপর 1802 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 3 তারিখে তিনি এই কবিতা রচনা করেন বা লেখেন। বোঝা গেল? তাহলে এই কবিতাটা কবি লেখেন 1802 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর। এই যে ব্যাখ্যা আমি এতক্ষণ করলাম, এটি কবিতাটির লিটারারি সাইড অর্থাৎ সাহিত্যিক দৃষ্টিকোণ। এরপর দেখো, আমি কবিতার একটু ব্যাকরণগত বা গ্রামাটিক্যাল দিকে চলে যাব। এরপর প্রশ্ন আসতেই পারে, এই কবিতাটি কি ধরনের কবিতা? না, মনে রাখতে হবে এই কবিতাটি একটি সনেট জাতীয় কবিতা। মনে থাকবে কি ধরনের কবিতা? সনেট জাতীয় কবিতা। এবার প্রশ্ন হতেই পারে, সনেট কাকে বলে? উত্তর বলে দিচ্ছি, যে কবিতা বা গানে 14টি লাইন থাকে, সেই কবিতা বা গানকে সনেট বলা হয়। আমি খুব সংক্ষেপে বললাম, সনেটের ব্যাখ্যা আরো অনেক বড় হয়, তো সংক্ষেপে তোমাদের বোঝার মতো করে আমি বললাম যে কবিতায় বা গানে 14টি লাইন থাকে, সেই কবিতা বা গানকে সনেট বলা হয়। বাংলায় বলা হয় চতুর্দশপদী কবিতা, যার জন্য আমাদের বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত বিখ্যাত হয়ে আছেন। তো আমাদের এই কবিতাটি হচ্ছে একটি সনেট জাতীয় কবিতা। লাইন গুনে দেখো, 14টি লাইন আছে। তো এবার কথা হচ্ছে, এটা কি সনেট? মূলত সনেট দুই প্রকার। একটা হচ্ছে ইটালিয়ান সনেট বা পেত্রার্কান সনেট, আর একটা হচ্ছে ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট। এবার তুমি চিনবে কি করে কোনটা ইটালিয়ান কোনটা ইংলিশ? দুটোতেই 14টা লাইন। ইয়েস, মনে রাখবে ইংলিশ সনেটে ভাগ থাকে 4-4-4-2, অর্থাৎ ফার্স্ট স্ট্যান্জা 4 লাইন, সেকেন্ড স্ট্যান্জা 4 লাইন, থার্ড স্ট্যান্জা 4 লাইন, লাস্ট আর ফাইনাল স্ট্যান্জা 2 লাইন। এই 4 স্ট্যান্জার এক লাইনকে বলা হয় কোয়ার্টেন। তাহলে শেক্সপিয়ারিয়ান বা ইংলিশ সনেটে 3টি কোয়ার্টেন এবং 1টি কাপলেট থাকে। 2 লাইন যে লাস্ট লাইন প্যারা, তাকে 2 লাইনের যেটা প্যারা সেটাকে কাপলেট বলা হচ্ছে। তাহলে শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেটে 3টি কোয়ার্টেন, 1টি কাপলেট থাকে। এবার চলে আসছে আমি ইটালিয়ান সনেট। ইটালিয়ান সনেটে মনে রাখবে ভাগ থাকে 8 যুক্ত 6 সমান সমান 14। ফার্স্ট প্যারা 8 লাইন, একে বাংলায় বলা হয় অষ্টক, ইংরেজিতে বলে অক্টেভ। লাস্ট প্যারা হচ্ছে 6 লাইন, বাংলায় বলে শতক, ইংরেজিতে বলে সেস্টেট। বোঝা গেল? এটা হচ্ছে ইটালিয়ান সনেট। তাহলে আমাদের এই বর্তমান কবিতা কম্পোজড অন ওয়েস্টমিনিস্টার ব্রিজ একটি ইটালিয়ান সনেট বলা যায়, অথবা লিরিক্যাল ইটালিয়ান সনেট বলা যায়। কারণ দেখো, তোমরা লাইন গুলো দেখো, প্যারা গুনে দেখো, 8 যুক্ত 6 বিভাজনে কবিতাটি রচিত হয়েছে। তাহলে এটি একটি ইটালিয়ান সনেট বা ইটালিয়ান লিরিক্যাল সনেট। মনে থাকবে?
তাহলে এটা হলো কবিতার একটা গ্রামাটিক্যাল দিক, যে বিষয়টা নিয়ে, যে দিকটা নিয়ে আমি আলোচনা করলাম। এরপর হচ্ছে কবিতার রাইম বা ছন্দ। দেখো, ছন্দবদ্ধ কবিতা শুনতে কিন্তু বড্ড ভালো লাগে। তোমরা ছোটবেলাতেও পড়েছো কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। তাহলে দেখো, এই যে গাড়ির সাথে হাড়ির মিল, বদনের সাথে মদন মিল আছে তো। তো এই যে দু লাইনে লাইনে মিল, এটি হচ্ছে ছন্দ। তো এই আমরা ছন্দ বা রাইমকে ইংরেজিতে এ বি সি ডি ইত্যাদি দিয়ে চিহ্নিত করি। যে লাইনের সাথে যে লাইন মিলছে তাকে আমরা এ বলবো, হয়ে গেল দুটো মিল। তারপরের লাইনে যেটা মিলবে সেটা বি বি দিয়ে করব। যেমন ধরো কুমার পাড়ার গরুর গাড়ি, গাড়ি যদি এ হয়, বোঝাই করা কলসি হাঁড়ি, দেখো গাড়ির সাথে হাঁড়ি মিল, তার মানে এটাও এ হবে। আবার গাড়ি চালায় বংশী বদন, বদন যদি বি করি, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, তাহলে বদনের সাথে মদনের মিল হচ্ছে, তাহলে সেটাও বি হবে। তাহলে এই চারটে লাইনে আমার ছন্দ দাঁড়াচ্ছে বা রাইম দাঁড়াচ্ছে এ এ বি বি। তো এইভাবে আমরা রাইম স্কিম বা ছন্দ মিলটাকে বার করি। তো আমাদের এই কবিতা কম্পোজড অফ ওয়েস্টমিনস্টার ব্লুজে তোমরা যদি এইভাবে এ এ বি বি সি ডি সি সি ইত্যাদি ভাবে মার্কিং করো, তাহলে দেখতে পাবে আমাদের এই বর্তমান কবিতার যে ছন্দ, সেই ছন্দ হচ্ছে এ বি বি এ বি বি এ, সিডি সিডি সিডি। এটাকে বলা হয় রাইম স্কিম। এই দিকটা হচ্ছে কবিতার গ্রামাটিক্যাল বা ব্যাকরণগত দিক। তো এই হলো কবিতা, যার আলোচনা করার আগে, কবিতাটা পড়ার আগে, তার আগে যে বিষয়গুলো বলা প্রয়োজন সেই বিষয়গুলো আমি তোমাদের জানিয়ে রাখলাম। এই বিষয়গুলি থেকে বিভিন্ন রকম মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন আসতেই পারে। এরপর আমি কবিতায় চলে আসি। দেখো, আমি আগেই বলেছি কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, মানে ওয়েস্টমিনস্টার সেতুর উপর থেকে রচিত। তাহলে আমাদের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একদিন ভোরবেলা প্রথম সূর্যের আলোয় ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে ঘুমন্ত লন্ডন শহরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখে অভিভূত হয়েছিলেন। এবং দেখো তার কি মনে হয়েছিল, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। ফেয়ার মানে কি? ফেয়ার মানে সুন্দর, মোর মানে আরো বেশি। অর্থাৎ আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, অর্থাৎ পৃথিবীর কাছে এর চাইতে বেশি সুন্দর দেখানোর মতো আর কিছুই নেই। অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ মনে করেন যে পৃথিবীতে যে এত সুন্দর জিনিস চারিদিকে ছড়িয়ে আছে, পৃথিবীর আনাচে কানাচে এই যে এত রকম সৌন্দর্য পৃথিবীর ভান্ডারে রয়েছে, তার মধ্যে এই যে ভোরবেলা ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে প্রথম সূর্যের আলোয় ঘুমন্ত লন্ডন শহরের যে সৌন্দর্য, তার কাছে পৃথিবীর সব সৌন্দর্য হার মানায়। অর্থাৎ পৃথিবীর কাছে এর চাইতে বেশি সুন্দর আর কোনো কিছুই নেই। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর কাছে এর চাইতে বেশি সুন্দর আর কিছুই নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। ডাল, ডাল মানে কি? ডাল মানে হচ্ছে হৃদয়হীন বা অনুভূতিহীন। মনে রাখবে, কবি বলছেন ডাল উড হি বি অফ সোল, অর্থাৎ সোল মানে আত্মা বা আত্মিক দিক। তাহলে ডাল উড হি বি অফ সোল, অর্থাৎ সে হচ্ছে আত্মিক দিক থেকে অনুভূতিহীন। যা বাবা, কবি কাদেরকে হঠাৎ করে আত্মিক দিক থেকে অনুভূতিহীন বললেন? না, বলছেন তাদেরই যারা এই এমন একটা দৃশ্য দেখেও এড়িয়ে যায়। দেখবে, এটা আমাদের স্বভাব। আমাদের বাড়ির চারিপাশে কত রকম সৌন্দর্য, আমরা বাড়ির পাশে টলটলে পুকুরে শালুক পদ্ম ফুটে থাকতে দেখি, ঘাসের ওপর শিশির বিন্দু পড়ে থাকতে দেখি, দূরে নীল আকাশটা মাটির সাথে মিশে গেছে সেই দৃশ্য দেখি। কিন্তু এর মধ্যে যেন আমরা সৌন্দর্য খুঁজে পাই না। আমরা দীঘা, পুরী, দার্জিলিং অত টাকা ব্যয় করে আমরা প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য ছুটে ছুটে যাই।
কিন্তু সেই যে রবীন্দ্রনাথ বলেছিলেন না, হয় নাই দেখা চক্ষু মেলিয়া, ঘরের বাইরে দুইটি পা ফেলিয়া, একটি ঘাসের শীষের উপর একটি শিশির বিন্দু। এই কথাটা বড্ড সত্য। আমরা বাড়ির সামনের সৌন্দর্যগুলোকে ওভারলুক করে যাই, এড়িয়ে যাই, কিন্তু আমাদের সামনে যে কত সুন্দর দৃশ্য রয়েছে সেগুলোকে যদি আমরা ভালো করে দেখি তো আমাদের দৃষ্টির পিপাসা, আমাদের হৃদয়ের পিপাসা সবটাই মেটে। তো এখানে কবি তাদেরই বলেছে যে যারা এই লন্ডনবাসী, যারা এই লন্ডন শহরের সৌন্দর্য দেখেও এড়িয়ে যায়, তাদেরকে তিনি অনুভূতিহীন বলেছেন। তাহলে বোঝা গেল যে ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, অর্থাৎ তারা হচ্ছে আত্মিক দিক থেকে হৃদয়হীন বা অনুভূতিহীন, যারা এমন একটা দৃশ্য দেখে এড়িয়ে যায়। তারপর কি বলছে দেখো, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, অর্থাৎ এ সাইট মানে এমন একটা দৃশ্য, সো টাচিং, টাচিং মানে ছুঁয়ে যাওয়া। কোথায় ছুঁয়ে যাওয়া? শরীরে ছুঁয়ে যাওয়া না, হৃদয়ে ছুঁয়ে যাওয়া। তাহলে বলছেন যে এই যে দৃশ্য, ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর থেকে ভোরবেলা প্রথম সূর্যের আলোয় ঘুমন্ত লন্ডন শহরের এই যে দৃশ্য, এই দৃশ্যটাকে তিনি বলেছেন এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, অর্থাৎ এটা এমন একটা দৃশ্য যে তার আপন মহিমায়, আপন গৌরবে আমাদের হৃদয় ছুঁয়ে যায়। বোঝা গেল? তার মানে এই দৃশ্যের মহিমা অপার, অনন্ত, অসীম। এই যে লন্ডন শহর, ঘুমন্ত লন্ডন শহর প্রথম সূর্যের আলোয় কি মায়াময় হয়ে আছে, সেটা কবির অনুভূতিতে, এই কবিতার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। তারপরে বলা হয়েছে দেখো, দ্য সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট, অর্থাৎ এই শহরটা নাও মানে এখন, ডোথ এটা পুরনো ইংরেজি, বেশি বিশ্লেষণে আমি যাব না, যেটাকে বর্তমানে ডু বা ডাজ বলা হয়, করা। তাহলে এই শহরটা করেছে, কি করেছে না, একটা সাজ করেছে। লাইক এ গার্মেন্ট, গার্মেন্ট মানে পোশাক, ওয়্যার মানে পরিধান করা, ফ্রেজাল ভার্ব পুট অন, ঠিক আছে? তাহলে এই শহরটা একটা পোশাক পরে সাজ করেছে। কিসের পোশাক না, দ্য বিউটি অফ দ্য মর্নিং, প্রভাত সৌন্দর্যের পোশাক। এই যে সকালবেলা সূর্যটা যখন ওঠে, দেখবে কি অপূর্ব, কি অসাধারণ লাগে। সেই সুন্দর সেই সূর্যের আলো, নরম কোমল আলো ঘুমন্ত লন্ডনের উপর পড়েছে। ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দিয়ে কবি যেতে যেতে সেই যে দৃশ্য দেখেছেন, কবির মনে হয়েছে যে যেন প্রভাত সৌন্দর্যের পোশাক পরে এই শহরটি সাজ করেছে। তাহলে আমরা দেখলাম যে প্রথম যে 4টি লাইন পড়ালাম, 4 বা 5টা লাইন, এখানে আমরা লন্ডন শহর সম্বন্ধে কবির শ্রদ্ধা, ভালোবাসা এবং কবির অনুভূতি প্রকাশিত হয়েছে সুন্দরভাবে। আজ এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি বাকিটা পড়াবো। সবাই ভালো থেকো।